এসকে বালশাওয়ারি টিভি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম একটা বর্তমান সময়ের যুগ উপযোগী একটা প্রতিষ্ঠানের সাথে আমাকে সম্পৃক্ত করেছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রতিষ্ঠানকে নিয়ে আমার ভবিষ্যৎ প্ল্যান কি, পরিকল্পনা কি, একজন প্রতিষ্ঠাতা হিসেবে কেন বা এই ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান আমি দিলাম, এই ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন উত্তর দিতে গিয়ে আমি ঠিক কথা এইভাবে বলতে পারি যে দেখেন, বর্তমান যুগে আমাদের লেখাপড়ার সিস্টেমটা গতানুগতিকভাবে মাদ্রাসা যারা লেখাপড়া করে কিংবা আমরা করেছি, আমরা দেখি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা আলেম হয়েছি ঠিকই, কিন্তু জাগতিক জ্ঞান সম্পর্কে আমাদের ওরকমটা ধারণা নেই। আমাদেরকে আমরা কি আরবি, উর্দু, ফার্সি সবই পড়েছি, আলহামদুলিল্লাহ ফিকহ শাস্ত্র নিয়ে লেখাপড়া করেছি, তাফসীর পড়েছি, কিন্তু আমি যখন কোনো কোম্পানিতে কিংবা বাহিরের জগৎ সম্পর্কে যখন আমি গেলাম তখন আমি দেখলাম আমি কিছুই পাই না। আমি কোনো যে সৈনিক লেভেলে যাব, আমি কোনো প্রশাসনিক লেভেলে জব করব, এরকম ধরনের ইচ্ছা আমার খুবই আছে। আমার বাবা, আমার চাচার সবাই এই প্রশাসনিক লেভেলের আলহামদুলিল্লাহ তারা সরকারিভাবে দায়িত্ব পালন করেছেন, অনেক ভূমিকা তাদেরকে ছিল। আমাদের আত্মসুন্দরের মধ্যে টপ লেভেলের বহু অফিসাররাও আছেন, কিন্তু আমিও তো মাদ্রাসায় পড়ে এরকম একটা স্বপ্ন দেখতে পারি। গণতান্ত্রিক দেশে আমার তো এই ধরনের স্বপ্ন দেখার অপরাধ না। আমাকে কেউ যদি বলে যে আপনি মাদ্রাসায় পড়েছেন তো আপনি কিভাবে সেনাবাহিনী চাকরি করবেন, বিমান বাহিনীর কিভাবে চাকরি, আপনি পাইলট কিভাবে হবেন, ইঞ্জিনিয়ার কিভাবে হবেন, এই ধরনের প্রশ্ন আমাকে যদি করে এটা অবান্তর হবে। কেন? আমি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার পাঠ্যপুস্তক যদি নাকি আরবি, উর্দু, ফার্সি, কিন্তু আমি এই ধরনের স্বপ্ন দেখতেই পারি, কারণ আমার শিক্ষা আমাকে ওটা দেয়, ঠিক না? কিন্তু যদিও নাকি ইসলামিক শিক্ষা নেই আমাদের দেশে, ইসলামিক ও ধরনের চর্চা নেই, রাষ্ট্রীয়ভাবে ইসলামিক রাষ্ট্র হিসেবে যে ব্যবস্থাপনা দরকার ছিল কিংবা থাকতো, ওই ধরনের সুযোগ সুবিধা নেই, না থাকাতে আমাদের শিক্ষাটা কাজে লাগছে না। দেখেন, আমরা কিন্তু আইন শাস্ত্র নিয়ে লেখাপড়া করি, ফিকহ শাস্ত্র নিয়ে লেখাপড়া করি, যেটা বর্তমান উকিল ব্যারিস্টার হয়, যে আমাদের ইসলামিক লাইন থেকেও ঠিক আইনজীবী তৈরি হচ্ছে, যারা ইসলামিক ফিকহ নিয়ে চমৎকার লেখাপড়া করেছেন, বিচার বিভাগের বড় অবদান রাখতে পারেন। কিন্তু এই শিক্ষাটা কার্য ক্ষেত্রে আসছে না কেন? কারণ আমাদের বিভাগটা আলাদা। বর্তমান যে ব্রিটিশ প্রশাসিত আইন প্রশাসন চলছে, আইন বিভাগ যে চলছে, এটা সম্পূর্ণ ব্রিটিশ শাসিত। কাকে কি বলেন? এটা ব্রিটিশ শাসিত। বর্তমানে ব্রিটিশ শাসিত যে আইন, এই আইনের সঙ্গে আমাদের কোরআনের যে আইন, আমরা ইসলামিক যে ল পড়েছি, এটার সঙ্গে সাংঘর্ষিক। আমাদেরকে এখন ওই টেবিলে বসিয়ে দেন, আমরা তো ইসলামিক অনুশাসন অনুযায়ী আমরা আপনার আইন ব্যবস্থা তৈরি করব, সবকিছু করব, কিন্তু বর্তমান যে ব্যবস্থাপনা চলছে এটার সঙ্গে আমাদের চলে না। আমাদের এই শিক্ষাটা কাজে লাগতো যদি নাকি আমরা ইসলামিক রাষ্ট্র গ্রহণ করতে পারতাম। তো যখন আমি দেখলাম যে না, আমাদের এই স্বপ্ন দেখাটা অনেক দুরূহ ব্যাপার, আমাদের স্বপ্ন অনেক কঠিন, যে আমি একজন আইনজীবী হব, আমি একজন ব্যারিস্টার হব, আমি একজন বড় ধরনের একটা কিছু হব, এই ধরনের স্বপ্ন দেখতে গিয়ে আমি দেখলাম যে এটা আমাদের অনেক কঠিন। কারণ কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আমি যে এই লেভেলে ঢুকবো, আমাকে এই লাইন থেকে এই ধরনের ব্যবস্থা হবে, একজন আইনজীবী তৈরি হবে, এটা যখন দেখলাম যে কঠিন, তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে ভিন্ন কিছু ভাবতে হবে। তা আমার জগৎ থেকে যখন আমি এখানে যখন বাধাগ্রস্ত হয়েছি, তখনই আমার বিকল্প চিন্তা মাথায় আসলো যে না, নেক্সট জেনারেশনকে নেক্সট প্রজন্মকে আমাকে স্বপ্ন দেখাতে হবে। যে জন্য আমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই যে জায়গা থেকে ছেলেরা লেখাপড়া শেষ করে ওরা যেন বড় আইনজীবী হতে পারে, বাংলাদেশের খ্যাতমান ইঞ্জিনিয়ার হতে পারে, বিমানের পাইলট হতে পারে, সেনাবাহিনী, নৌবাহিনীর, সরকারের যে কোনো চাকরিতে এটা অ্যাপ্লাই করতে পারে। করতে হলে কি করতে হবে? আমাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, শুধু ইসলামিক লাইনে পড়ে থাকলে চলবে না। যে জন্য আমি এখানে পেলে থেকে একবারে দাখিল সমমান এসএসসি পর্যন্ত আমি নির্ধারণ করেছি। এই প্রতিষ্ঠানে একটা দাখিল পর্যন্ত পড়তে গিয়ে এই যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা বোর্ডে এই বছর থেকে সায়েন্স বিভাগ খুলেছে। তা সায়েন্স নিয়ে লেখাপড়া করলে কি হবে? একটা ছেলে মেধাবী হয়েছে, সায়েন্স নিয়ে পড়লে সে একটা ডাক্তার হওয়ার যোগ্যতা রাখবে। মানে ডাক্তার হওয়ার জন্য তো সায়েন্স নিয়ে পড়াটাই বেশি বেটার না, এবং এটাই নিয়ে লেখাপড়া করতে হয়। তো দেখেন, সায়েন্স বিভাগটা খোলাতে ডাক্তার হওয়ার একটা রাস্তা খুললো।
এই লাইন থেকে তো মানুষ ইঞ্জিনিয়ার হতে পারবে, এখানে আপনার সরকারি সার্টিফিকেট থাকলে পাইলট হতে পারবে। মানে এক কথা, আপনি যেখানে যাবেন আপনার সরকারি সার্টিফিকেট শো করতে হবে। হ্যাঁ, এই জন্য আমি চিন্তা করলাম যে আমাদের ছেলেরা এখানে আলহামদুলিল্লাহ ক্লাস 2-তে যারা পড়ে এরা ইংলিশ ভালো পারে। আপনি ইন্টারভিউ নিয়ে দেখবেন যে ওরা ইংলিশ কত চমৎকার ইংলিশ ভ্যারিয়েশন দিচ্ছে। তো ক্লাস পেলে থেকে যে ইংলিশের একটা প্রতি একটা বাচ্চাদের একটা ধারণা দেওয়া, সেটা আমি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই অট্ট এলাকাতে ইংলিশ মিডিয়ামের প্রতিষ্ঠান, উন্নত মানের প্রতিষ্ঠান, মানসম্মত প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই। আমি সেই চাহিদার পূরণ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে অভাব, এটা ঘাটতি, যে কমই অঙ্গতে লেখাপড়া করে একটা ছেলে বড় কিছু হতে পারে, সেটা আমি চাই। দেখো আমার ছেলেরা ইনশাল্লাহ এই জায়গা থেকে দাখিল পাস করে এরা ইনশাল্লাহ ভার্সিটি লেভেলের বড় পোস্টে যেতে পারবে। আলহামদুলিল্লাহ এখন অনেক ছেলেরা আরবিতে অনর্গল কথা বলতে পারে, ইংলিশে কথা বলতে পারে। এরা ইংরেজিতে অনেক সূরার অনুবাদ শিখে ফেলেছে, লেকচার শিখতেছে, উর্দু ভাষা তারা শিখছে। এগুলো কি আমাদেরকে কি আভাস দেয় যে এই ছেলেগুলি নেক্সট প্রজন্মের জন্য বড় কিছু ইনশাল্লাহ আমাদের স্বপ্ন দেখাবে। আমার বিশ্বাস আমাদের এই ছেলেরা যখন এসএসসি পাস করে বের হবে, এই জায়গা থেকে আমি কওমি মাদ্রাসা যে মূল যে মতনগুলো আছে, মানে মূল আরবি যে কিতাবগুলি আছে, উর্দুর যে বেসিক যে বইগুলো আছে, আমি সম্পূর্ণ মূল আরবি মূল উর্দুটাকে এখানে পড়াই। যে জন্য বাচ্চারা কওমি মাদ্রাসার কিতাবাদের উপরে খুবই এক্সপার্ট হচ্ছে এরা। পাশাপাশি আমাদের সরকারি মাদ্রাসা যে সরকারি বই পুস্তকগুলো আছে, এরা ক্লাস ভিত্তিক 4, 5, 7, 8, 9 করে 10 পর্যন্ত পড়বে। এরা যখন এখান থেকে দাখিল পাস করে বের হবে, এসএসসি বলেন দাখিল বলেন, তখন এই ছেলেটাই হাফেজ হবে এবং কওমি মাদ্রাসার সহায়িকা পর্যন্ত পড়লে তারপরে আর 3টা বছর দাওরা পাস করতে বাকি থাকে। দাওরায় হাদিস পাস করতে 3টা বছর যে বাকি থাকে, তাই এরা এখান থেকে দাখিল শেষ করার পরে অনায়াসে তারা কওমিতে পরীক্ষা দিতে পারবে। আমি মনে করি যে মাদ্রাসা থেকে হাফেজ হলো, আলিম হওয়ার পরে একটা ছেলে যদি জীবনে পাইলট হয়, তার ভূমিকা কেমন? আমি যাদের সঙ্গে 2000 সালে হাজারীবাগে লেখাপড়া করেছি, ঢাকা হাজারীবাগ মাদ্রাসায়, আমাদের বন্ধু সার্কেল দিয়ে একটা পুনর্মিলন অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমাদের ছেলেদের ভিতর থেকে 2-3 জন ছেলে বাংলাদেশ আপনার এই যে বাংলাদেশ বিমানের তারা 2 জন পাইলট, শুনে খুব ভালো লাগলো। আমাদের ব্যাচের ছেলেরা এখন পাইলট হয়েছে। আমাদের ব্যাচের ছেলেদের থেকে 5-7 জন ইঞ্জিনিয়ার হয়েছে, 5-7 জন ডাক্তার হয়েছে, কয়েকজন বিদেশে মদিনা ভার্সিটিতে লেখাপড়া করেছে। আমাদের দরসি নিজামের যে আদর্শ, যে সুন্নাত তরিকায় যে লেখাপড়া, সুন্নাতের প্রতি যে বাচ্চাদেরকে স্পেশাল ধারণা দেওয়া, অভ্যাস তৈরি করা, আদত তৈরি হওয়া, আলহামদুলিল্লাহ সব প্র্যাকটিস আছে। এই সব কিছুর পরে আমাদের ছেলে মেয়েরা দেখা যাচ্ছে কি যে এরা যে শুধু এখানে পড়লে আমল হবে না তা না, এদের 5 ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ আমাকে আমল চলে। তার মানে কি? তার মানে একটা ছেলে এখান থেকে এসএসসি পাস করলো, অনেকে বলে যে আলিয়া পড়লে, জেনারেল লাইনে পড়লে আমল থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যদি কেউ ভিজিট করতে আসতে চায় দেখতে পারবে যে 5 ওয়াক্ত নামাজে বাচ্চারা যে সূরাগুলো আমল চলে, আলহামদুলিল্লাহ আমল চলছে। আওয়াবিল ইশরাকের অভ্যাস এদের আছে। এরা বাচ্চাদেরকে নাস্তা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে বাচ্চারা ওরা সুন্দরভাবে ইশরাক পড়ছে, মাগরিবের পরে আওয়াবিনে অভ্যাস হচ্ছে। তার মানে কি? এরা শুধু শিক্ষায় নিচ্ছে না, আমলে একটা প্র্যাকটিক্যালি নমুনা এখান থেকে তৈরি হচ্ছে। দেওবন্দি যে সিলসিলা বলা হয়, দেওবন্দি আকীদা, মানে সাহাবা একরাম আজমাইনদের যে সহিহ আকীদা, আলহামদুলিল্লাহ আমরা সেই বিশ্বাসের উপর চলছি। আমি নিজে একজন লালবাগ মাদ্রাসার ছাত্র। আমার উস্তাদে মুহতারাম, তিনি বাংলাদেশ পার্লামেন্টের একজন বড় উল্লেখযোগ্য সদস্য ছিলেন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। আপনি অবাক হবেন যে আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যখন বুখারী পড়াতেন, একসাথে তিনি সিয়াসাত অর্থাৎ রাজনৈতিক লেভেলের বড় একজন খ্যাতিমান একজন রাজনীতিবিদ ছিলেন, পাশাপাশি একজন বুখারীর বড় উস্তাদ ছিলেন সারা বাংলাদেশে। এরপরে উনি পার্লামেন্টের সদস্য যখন হলেন তখন তিনি বুখারী পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমাদের স্বপ্ন, ওনারা হচ্ছে আমাদের আইডল। বর্তমান মামুনুল হক সাহেবের বাবা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমি বুখারী কিছু অংশ পড়েছি। তো উনি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন যে কিভাবে দাওরা হাদিস পড়ে, কওমি মাদ্রাসায় পড়ে, বুখারী পড়াইয়া এবং পড়ে কিভাবে রাজনৈতিক লেভেলে বড় অঙ্গনে কাজ করা যায়, পার্লামেন্টের এবং দেশের সেবা করা যায়, উনি সেটা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ দেখেন, আমি শিক্ষা সফর নিয়ে আমি একটা সফর করেছিলাম। শিক্ষা সফরটা আমি যখন দেখলাম যে এদের শিক্ষা সফরটা কোথায় করলে ভালো হয়, তো সেই ক্ষেত্রে শিক্ষা সফরের জন্য আমি অনেক বাছ বিচার করে বেছে নিলাম বাংলাদেশ
বিমান বাহিনী জাদুঘরকে। হ্যাঁ, তো বিমান বাহিনী জাদুঘরে যখন আমি যাই, সেখানে অনেক বিমান হেলিকপ্টার আছে, আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যালি ভাবে দেখা অনেক সুযোগ সুবিধা আছে। তখন চিন্তা করলাম যে এই তরুণ সমাজকে, এই তরুণ প্রজন্মকে কিছু স্বপ্ন দেখাতে হবে। এই ছেলেরা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, এরা ভবিষ্যতে কি হবে ওই টেন্ডেন্সি এদের ভিতরে ঢুকাইতে হবে। এই জিনিসটার জন্য আমি এদেরকে নিয়ে গেলাম। প্রথম শিক্ষা সফর হিসাবে আমি বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদেরকে আমি সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ তারা এই হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে বাংলাদেশের একটা ছুটির মধ্য দিয়ে তারা আমাকে সময় করে দিয়েছিলেন। জি জি। তো ওই সময় ছিল 1 মে, সারা বাংলাদেশে সবকিছু বন্ধ ছিল শ্রমিক দিবসে। তা কিছু ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা আমাকে একান্তভাবেই আমাদের প্রতিষ্ঠানকে তারা পারমিশন দিয়েছিলেন। আমরাই এখান থেকে বাচ্চাদের সবাইকে নিয়ে যখন বিমান বাহিনী জাদুঘরে গেলাম, অনেক রিকোয়েস্ট করে তাদের অনেক ধন্যবাদ দিতে হয় যে ঊর্ধ্বতন অফিসাররা অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো কি হলো, বাচ্চারা সেখানে বিমানের মধ্যে উঠেছে, হেলিকপ্টারে উঠেছে, মন ভরে খেলাধুলা করেছে, না স্পিড বোর্ডে উঠেছে। তা ওখান থেকে ফিরে আসার পরে আমি কিছু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি বড় হলে কি হতে চাও? একটা বাচ্চা বলেছে, আমি হুজুর আমি পাইলট হব। তো দেখেন, সে পাইলট শব্দ সম্পর্কে সে আগে পরিচিত ছিল না, কিন্তু সে যখন সচক্ষে দেখে এসেছে যে না, হাফেজ আলেম হয়ে আমি যদি এই ধরনের লেখাপড়া করতে পারি তা আমি একটা পাইলট হতে পারবো। জি অবশ্যই। তো ও কিন্তু পাইলটটা দেখে আসছে, পাইলট কি জিনিস, বাচ্চারা ওখানে বসে বসে ছবি তুলেছে না। তো এগুলো কিন্তু স্বপ্ন। আমি বাচ্চাদেরকে দিয়ে এরকম কিছু স্বপ্ন দেখতে চাই, ওদের দেখাতে চাই যে ওরা নিজেরাও বোঝে যে আমাকে কি করতে হবে। একটা ছেলে সে বলছে, হুজুর আমি বড় ইঞ্জিনিয়ার হতে চাই। সে হাফেজ হবে, আলেম হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের জন্য এরকম ইঞ্জিনিয়ার দরকার। আজকে আপনি জানেন যে বাংলাদেশে যখন বিভিন্ন সেক্টরে দুর্নীতি হচ্ছে, জি জি, রডের পরিবর্তে বাঁশ দেওয়া হচ্ছে, জি এটা আমরা দেখেছি। হ্যাঁ, এরকম অনেক হচ্ছে। আপনার করোনার সময় কি দুরবস্থা, ইসলামী শিক্ষা অভাবে মানুষ করোনার আক্রান্ত রোগীদেরকে তারা সেবা দিতে এগিয়ে আসে নাই। আপনারা জানেন যে আমার এক ডাক্তারের ব্যাপারে সেদিনকে আমি কথা শুনলাম, ডাক্তার সাহেব 2 দিন যাবত করোনা রোগীদের সেবা দিয়ে বাসায় ফিরেছেন, বাসার মালিক তাকে বাসায় ঢুকতে দেয় নাই। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে ডাক্তার, যে লোকটা এত জীবন মরণ দিয়ে রোগীদের সেবা করলেন, সেই লোকটিকে রাস্তার উপরে তাকে শোয়া থাকতে বাধ্য করেছে। জি জি, ডাক্তার সাহেব রাস্তার উপর শুয়ে এসে তার রাতটাকে কাটিয়েছেন, তাও তাকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? ভাইরাস ঢুকবে। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে বাংলাদেশের কওমি অঙ্গনের এই দেওবন্দি আকীদার বড় আলেমরাই এই দুঃসময়ে জাতির পাশে দাঁড়িয়েছে। মানুষ মৃত্যুর পরে তাকে সেবা দিয়েছে, তাকে দাফন কাফনের ব্যবস্থা করেছে, অসহায় রোগীদের ট্রিটমেন্ট করেছে। এর একটা পর্যায়ে গিয়ে মানুষের বিশ্বাস হয়েছে না, আসলেই করোনা আক্রান্ত রোগীদেরকে কাছে গেলে কোনো ভাইরাস আক্রান্ত হওয়া যায় না। কিন্তু ফার্স্টে কারা ভূমিকা রাখলো? কওমি আলেম ওলামা। আমি চাই যদি এই ছেলেগুলি যখন ডাক্তার হবে, এরা ইসলামী আকীদার প্রতি বিশ্বাস হবে, এরা জাতির সবথেকে এই স্বাস্থ্য জগতে সেবা করার ক্ষেত্রে এরা বড় অবদান রাখবে। তাই আমি চাই যে মাদ্রাসায় পড়ে এরা যেন বড় ডাক্তার হতে পারে। আমি দেখি সে স্বপ্ন দেখায়, এরা যেন এরা সব মাসআলা বোঝে, যখন রোগীর ট্রিটমেন্ট দেবে তখন রোগীরা উপকৃত হবে এবং জাতি উপকৃত হবে। সুন্দর একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের জনগণ ভালো একটা স্বাস্থ্য সেবা পাবে। বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি। আমি কেন বলি যে এরা ইঞ্জিনিয়ার হবে? যখন আপনি বললাম আপনাকে যে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে, জি জি, এটা করোনার সময় যখন সরকার মানুষকে সহযোগিতা করছে, আপনার সরকারি চাল দিয়েছে, ডাল দিয়েছে, তেল দিয়েছে। আমরা নিউজে দেখেছি, আপনারা সবাই সারা বাংলাদেশের লোক দেখেছে, মিডিয়ার মাধ্যমে যারা চোখ রাখে, জি জি, যে মানুষের খাটে নিয়েছে, মেম্বার চেয়ারম্যানের খাটে নিয়েছে, তেল পাওয়া গেছে, চাল পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ আপনি বললেন যে হুজুর আমাদের এই এলাকাতে তো এরকম ধরনের প্রতিষ্ঠান নেই। এই জরুন কাশিমপুর কোনাবাড়ি মানুষ কি তারা কি চায়, তারা কি স্বপ্ন দেখতে পারে না যে আমার বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো? জি জি অবশ্যই। এরা কি স্বপ্ন দেখা কিন্তু ভুল? জি না। আজকে এখানে নিম্ন মানে মানুষ বসবাস করে, মধ্যবিত্ত পরিবার বসবাস করে, এদের পক্ষে 30,000, 50,000, 1 লাখ টাকা খরচ করে উত্তরা, গুলশানে, ঢাকা গিয়ে ওই ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় ভর্তি করানো সম্ভব না। এরপরে আপনার বড় বড় কলেজে পড়াবে, ব্যয়বহুল খরচ করে পড়াবে, এই লোকের পক্ষে, এদের পক্ষে সম্ভব না। কিন্তু এরাও মানুষ, শ্রমিক। আজকে এই শ্রমজীবীদের উপরে দাঁড়িয়ে পুরো বাংলাদেশটা দাঁড়িয়ে আছে।
আজকে এই শ্রমিকদের ঘামে, এই ঘাম প্রত্যেকটা ইটের কণার সঙ্গে লেগে লেগে আছে। আজকে আমি বলি গাজীপুর, এই শ্রমিকরা যদি আজকে কাজ না করে বাংলাদেশের একটা বড় ধরনের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে। আপনি জানেন যে শিল্প কর্ম কারখানার উপরে বাংলাদেশ অনেকটা নির্ভরশীল। তো এই যে কর্ম মানুষ, এই কর্মের মানুষগুলি, এই শ্রমিক মানুষগুলি অল্প আয় দিয়ে এরা রাত দিন পরিশ্রম করে এই লোকগুলি তার টাকা পয়সা কামাই করছে। এরাও স্বপ্ন দেখে আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভালো ইংলিশ মিডিয়াম মানুষে পড়ুক। আমি তখন চিন্তা করলাম যে এই প্রতিষ্ঠান আমি ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে, ওখানে তো বৃত্তশালী লেখাপড়া করতে পারে, তাহলে আমি এই প্রতিষ্ঠানটাকে এমন একটা জায়গা দিব এবং এদের খরচটাকে এমন একটা লেভেলে নির্ধারণ করব যেন নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ সবাই যেন তার সন্তানকে একটা ভালো মানের প্রতিষ্ঠানে পড়ানোর স্বপ্ন দেখতে পারে। যে জন্য আমি এখানে ভর্তিটা অল্প টাকায় ভর্তি নেই, এরপরে মাসিক বেতনটাও কম টাকায় নেই। আমি যখন উত্তরাতে ছিলাম ওখানে আমার প্রতিষ্ঠান ছিল, দেখেন সেই জায়গাতে একটা লেকচারম্যানকে যে পরিমাণ টাকা দেওয়া হয়, একটা শিক্ষকের যে পরিমাণ টাকা দেওয়া হয়, আমরা হয়তো এখান থেকে ওরকম পরিমাণ পারবো না, কিন্তু আমি শিক্ষকটা ঢাকা থেকে আনিয়ে আসি। ঢাকা থেকে শিক্ষক এসে এখানে ইংলিশ স্পোকেন ক্লাস করাচ্ছি। আমার চাচা, উনিও বড় মানের খুলনা বড় নামকরা কলেজের উনি বলা যায় প্রভাষক ছিলেন, ঠিক উনি এসে বাচ্চাকে শ্রম দিচ্ছেন, বাচ্চাকে ইংলিশ শেখাচ্ছেন, গণিত শেখাচ্ছেন। আমাকে বাচ্চারা ছোটকাল থেকে বড় মানের একটা শিক্ষা পাচ্ছে। এই লেভেলে মানুষ যারা বড় কলেজের প্রভাষক ছিলেন এক সময়, তো এই লেভেলে মানুষের কাছ থেকে শিক্ষা আমি পাওয়াটা আমার ভাগ্যের ব্যাপার। আমাদের সন্তানরা কাছ থেকে পাচ্ছে। আমাদের যে ম্যাডামরা আছে তারাও সবাই সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, বেশিরভাগ ম্যাডামরাই আলহামদুলিল্লাহ তাদেরকেও এই ধরনের যোগ্যমান ম্যাডামের কাছ থেকে শিক্ষা পাচ্ছে। আমাদের মতো হুজুর যা বলে, আমার পাশে আমার উস্তাদ বসে আছেন, উনি শুধু হাফেজ নন, উনি একজন আলেম। আমি একজন হাফেজ দেখে হিফজ বিভাগে রাখতে পারতাম, আমি একজন যোগ্য আলেমকে নির্বাচন করেছি। কেন? একটা আলেমের কাছে পড়া একরকম, আর আলেম ছাড়া শুধু হাফেজের কাছে পড়া ধরনটা একরকম। একটা আলেম হাফেজ যিনি যেভাবে তিনি বাচ্চাদের হকটাকে বুঝবেন, সাধারণ শুধু হাফেজ যারা আমার মনে হয় না ততটা বুঝবে। যে জন্য আমি শিক্ষক নির্বাচন করার ক্ষেত্রে আমি খুবই গুরুত্ব দেই। আচ্ছা, এবার মধ্য আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ আমার কাছে তারা ইংলিশ শেখার জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আলহামদুলিল্লাহ তারা এই খরচের দিক বিবেচনা করে তাকে সন্তানকে তারা এখানে পড়াবার তারা একটা স্বপ্ন দেখছে, ভর্তি করাচ্ছে বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ এই যে ভর্তি করানোর পর থেকে তাকে যে ইংরেজি, আরবি, উর্দুটা পর্যায়ে গিয়ে হয়, কিন্তু শুরু থেকেই আরবি এবং ইংলিশ চর্চাটা আমাদের একবারে পেলে থেকে শুরু হয়ে যায়। উর্দু ভার্সনটা আমরা ক্লাস 4 থেকে শুরু করি, কারণ ওটা একটা পর্যায়ে গিয়ে দেওয়া হয়, কিন্তু ইংলিশ এবং আরবি ভার্সনটা এরকম পেলে থেকে শুরু হয়। বাচ্চারা টুকটাক ওয়ার্ড মুখস্থ করেছে, সেন্টেন্স গঠন করেছে। আলহামদুলিল্লাহ যে হাফেজে পড়ে সেও ইংলিশ ক্লাস করতেছে, আবার যে পেলেতে পড়ে সেও ক্লাস করছে। তো ইনশাল্লাহ এই ছেলেগুলো একটা পর্যায়ে গেলে আমার বিশ্বাস ইংলিশে যেভাবে পারদর্শী হবে, ওরা আরবিতে ওরকম পারদর্শী হবে। হেফস বিভাগে পড়ে একটা যে ছেলেগুলি, তারাও ইংলিশ স্পোকেন ক্লাসে অংশগ্রহণ করে। আমি চাই যে হেফস পড়ে শুধু চুপ থাকবে না, হেফজখানায় পড়ে হাফেজ হয়েও যে একটা ছেলে ইংলিশে এক্সপার্ট হতে পারে, সেটা আমরা দেখাতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের জোরন কাশিমপুর আশপাশের মানুষ তো আগে ইংলিশ মিডিয়ামের সাথে পরিচিত ছিল না। আমাদের প্রতিষ্ঠান দেওয়ার পর থেকে সবাই এই ধরনের প্রতিষ্ঠানে পড়ানোর স্বপ্ন দেখছে এবং আশা করছে তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, তার বাচ্চাকেও সে বড় করবে। আপনি অবাক হবেন, একজন বলে যে হুজুর আমি আমার বাচ্চাকে আমি মিজানুর রহমান আজহারীর মতো বানাতে চাই, এরকম প্রতিষ্ঠানে খুঁজছি। তো খুঁজতে খুঁজতে হুজুর এখানে আসলাম। আপনাদের এখানে আরবি ইংলিশের যে চমৎকার কম্বিনেশন, সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে না বাচ্চারা এই জায়গায় পড়লে এরা ঠিকই মিজানুর রহমান আজহারীর মতো পড়তে পারবে। তা মিজানুর রহমান আজহারী হতে চাই কেন? আলহামদুলিল্লাহ আমাকে বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা এবং ওয়াইজ, বাংলাদেশের আইডল, তরুণ সমাজের আইডল বলা হয় মিজানুর রহমান আজহারীকে। হ্যাঁ, উনি যখন ইংলিশ বলেন ওনার মানটা কি, ইংলিশের কি চমৎকার উপস্থাপনা, এরপরে ওনার আরবির উপস্থাপনা। তাই মিজানুর রহমান আজহারীর মতো আরো লক্ষ লক্ষ আজহারী তৈরি হোক বাংলাদেশে, এটা আমি চাই। এমনকি মিজানুর রহমান আজহারী সাহেবও চান যে আমার দেখা দেখি আমার থেকে যোগ্যবান ছাত্র, যোগ্যবান আলেম বাংলাদেশে তৈরি হোক। আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে
এই শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বপ্রথম এই শিক্ষার খাতকে মেরামত করার উদ্যোগ হাতে নিয়েছি। এবং আমার এই প্রতিষ্ঠানের যারা শিক্ষা উপদেষ্টা, আলহামদুলিল্লাহ আপনারা আসলে অবাক হবেন যে বাংলাদেশের যে টাঙ্গাইল কলেজের একজন প্রফেসর আছেন, আলহামদুলিল্লাহ তিনি আমাকে প্রতিষ্ঠানের শিক্ষা উপদেষ্টা হিসেবে আছেন। বুয়েটের একজন প্রফেসর সাহেব আছেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এরা সবাই আমার ছাত্র। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওই ছাত্র হওয়ার সুবাদে তারা প্রতিষ্ঠানকে ভালোবাসে, আমাকে পরামর্শ দিয়ে আমার সবসময় পাশে থাকে। তো আলহামদুলিল্লাহ এই যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আমার মনে হয় যে এখন শুরু করেছি 1 বছর হলো। আস্তে আস্তে এই এলাকার মানুষ ইংলিশ আমাদের প্রতিষ্ঠানকে যেভাবে নিচ্ছে এবং যেভাবে ভালোবাসা দিচ্ছে, আমার বিশ্বাস যে একটা সময় গিয়ে প্রতিষ্ঠান বহুদূর এগিয়ে যাবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। জি জি হুজুর, আপনার কাছে আরেকটা আমার জানার ছিল, আপনার প্রতিষ্ঠান যদি কেউ তার সন্তানকে দিতে চায়, হয়তো ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আপনার সাথে যোগাযোগ করতে চাইলো বা আপনার এই প্রতিষ্ঠানে তার সন্তানকে দিতে চায়, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন বা আপনার এক্সাক্ট লোকেশনটা কি আমাদেরকে যদি একটু বলতেন, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন? দেখুন, আলহামদুলিল্লাহ যে আমাদের এই প্রতিষ্ঠানটা চেনা একবারে সহজ। আমাদের এটা হলো কোনাবাড়ি থেকে, গাজীপুর যে কোনাবাড়ি, এই কোনাবাড়ি থেকে কাশিমপুর রোড বলে পরিচিত। জি, ওখানে যারা আপনার রিক্সা চালায়, ইজি বাইক যারা চালান, অটো চালায়, সবাই বলে কাশিমপুর রোড। এই কাশিমপুর রোডেরই ঠিক কাশিমপুর যাওয়ার আগে, কোনাবাড়ি থেকে কাশিমপুরে যাওয়ার আগে মাঝখানের বাজারের নাম হলো জোরন বাজার। এই জোরনে যে আপনার রিক্সা স্ট্যান্ড বলেন, গাড়ি স্ট্যান্ড বলেন, ঠিক স্ট্যান্ডের সাথে ঘেঁষা মেন রাস্তার সাথেই, হয়তো আমাদের বিল্ডিং এর সামনে একটি দোকান আছে, এতটুকু। তো মেন রাস্তা বললে ভুল হবে না, মেন রাস্তার সাথেই বিল্ডিং। লোকেশনটা খুবই চমৎকার যে কাশিমপুর থেকে আসতে হলে জোরন বাজার, কোনাবাড়ি থেকে আসতে হলে জোরন বাজার, ঠিক মিডিলে পড়েছে এটা। আর বড় পরিচয় হলো যে আমার পাশেই আপনার কেয়া কসমেটিক্স এর ফ্যাক্টরি। আমার প্রতিষ্ঠানের পাশ দিয়ে ঘেঁষে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনার কেয়া কসমেটিক্সে যেতে হয়। তা কেয়া ফ্যাক্টরি, কেয়া সাবান সারা বাংলাদেশে মানুষ চেনে। আমার বিশ্বাস যে যদি কেউ বলে যে আমি কেয়া ফ্যাক্টরির পাশে মার্কাজুল কোরআন আরবিয়ান ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে, আমি সেখানে যাবো, আমার মনে হয় যে ইনশাল্লাহ তারা এখানে আসলে প্রতিষ্ঠানকে খুঁজে পাবে, যে কাউকে বললে হবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস। জি, আপনার সাথে যোগাযোগটা আমার নাম্বার দেওয়া হবে, আমার নাম্বার থাকবে স্ক্রিনে। 01919823905। ইনশাআল্লাহ এই নাম্বারটা স্ক্রিনে ভাসবে, যখন স্ক্রিনে দেখে সবাই যোগাযোগ করতে পারবে। জি হুজুর, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আমি আপনার প্রতিষ্ঠানে যখন আমার কলিজার টুকরাকে দেব, তার সিকিউরিটির জন্য আপনার প্রতিষ্ঠানে কিরকম ব্যবস্থা আছে যদি একটু বলতেন? আলহামদুলিল্লাহ, সিকিউরিটি বিষয়টা আমি সর্বাধিকার দিয়ে থাকি, অগ্রাধিকার দিয়ে থাকি। কেন? যে আপনার সন্তান মানে হচ্ছে আমার সন্তান। আমার এলাকাতে যারা বাচ্চা পড়ায় তারা সবাই জানে যে আমার কাছে সিকিউরিটি কি পরিমাণ পায়। আলহামদুলিল্লাহ, ওই আস্থা বিশ্বাসের স্থান থেকে বাচ্চা দিতে কেউ দ্বিধাবোধ করে না। তারপর যখন বলেছেন, তো উত্তরটা এরকম যে আমি কখনো দেখি না যে কে রিক্সা চালকের ছেলে, কে বাড়িওয়ালার ছেলে, হ্যাঁ, কে কোটিপতি, কে গরিব। আমার কাছে বাচ্চা ভর্তি হওয়ার সাথে সাথে সে আমার সন্তান হয়ে যায়। আমার বাচ্চাকে আমি আম্মু বলি না, আব্বু বলি না, কিন্তু অন্যের বাচ্চাকে আমি আব্বু আম্মু বলে ডাকি। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষকরাও তেমনই সবাইকে ভালোবাসা দিয়ে গ্রহণ করে নেয়। তো যখন একটা বাচ্চা ভর্তি হয়, তখন থেকে তার দায়িত্ব ভার আমাদের থাকে। যখন আমার সন্তানকে আমি কিরকম সিকিউরিটি দিতাম, ঠিক ওই দিকটা বিবেচনা করে ফার্স্টে সর্বপ্রথম আমি প্রত্যেকটা ফ্লোরে আমি আলাদাভাবে আমি গেট নির্মাণ করেছি, গেট লাগিয়েছি। আমাদের প্রত্যেকটা ছেলেদের শাখা আলাদা, মেয়েদের শাখা আলাদা। মেয়েদের শাখাতে আলাদা গেট আছে। মেয়েদের শাখা থেকে কোনো মেয়ে চাইলে ছেলেদের শাখা আসতে পারবে না, আবার ছেলেদের শাখা থেকে কেউ চাইলে মেয়েদের শাখা যেতে পারবে না। মেয়েদের শাখা 3 নম্বর ফ্লোরে, ছেলেদের শাখা হচ্ছে 2 নম্বর ফ্লোরে। তো ছেলেদের শাখাতেও গেট লাগানো আছে, 24 ঘন্টা গেট থাকে। এরা চাইলেই বের হতে পারবে না, সার্বক্ষণিক এই নিরাপত্তার উপর থাকতে হবে। নাম্বার 2 হলো যে আমি আরো নিরাপত্তার স্বার্থে পুরা মাদ্রাসাতেই আমি সিসি ক্যামেরা লাগিয়েছি। পুরা সিসি ক্যামেরা আওতাধীন প্রতিষ্ঠানটি। আলহামদুলিল্লাহ, সামনে আমরা পুরো বিল্ডিং কে সিসি ক্যামেরার মধ্যে নিয়ে আসবো এবং সামনে দারোয়ান রাখবো, যে দারোয়ানের কাছে পরিচয় দিয়েই ভিতরে ঢুকতে হবে। অভিভাবকদের জন্য
সাক্ষাৎ কার্ড দেওয়া হবে। সাক্ষাৎ কার্ড দেখানো ছাড়া কেউ কারোর বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। আসলেই যে কেউ এসে বাচ্চার সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে, এটা সম্ভব না। কারণ আমাদের কাছে জবাবদিহি করতে হবে, তার পরিচয় পেশ করতে হবে। আমরা অফিস থেকে পারমিশন দিলেই তখন কেউ কারো বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে। এমনকি বাবা মা এসেও যে মানে হুটহাট করে দেখা করবে, এটাও পারবে না। সাক্ষাৎকার শো করতে হবে। জি আলহামদুলিল্লাহ, আপনি বললেন যে আপনি ছেলে মেয়ে উভয়কে শিক্ষাদান করছেন। এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মেয়েদের আপনি কতটুকু শিক্ষাদান করছেন, কতটুকু পর্যন্ত শিক্ষাদান করছেন, বা ছেলেদেরকে আরবি বাংলা কতটুকু শিক্ষাদান করছেন, যদি একটু বিস্তারিত বলতেন। দেখুন, এখানে গার্লস শাখা বয়েজ শাখা দুটোই আছে। তার শিক্ষার মান এক পর্যায়ের, মানে সব বাচ্চারা এসএসসি পর্যন্ত পড়বে এবং পাশাপাশি কিতাব বিভাগ শেষ করবে। তা কিতাব বিভাগ কোন পর্যন্ত? আমাদের কওমি মাদ্রাসা শরহে বেকায়া পর্যন্ত, যা মওলানা পাস করতে 3 বছর বাকি থাকে। এর সাথে সাথে বাচ্চারা হেফজ শেষ করছে, হাফেজ হচ্ছে। তবে মেয়েরাও কিন্তু হাফেজ হবে এবং আলেম হবে, এসএসসি পর্যন্ত পড়বে। ঠিক ছেলেরাও একবারে পেলে থেকে এসএসসি পর্যন্ত পড়বে এবং এরা হাফেজ হবে, আলেম হতে পারবে। এরা সব পাশাপাশি শিক্ষা। আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েদের জন্য আমি সম্পূর্ণ আলাদাভাবেই যে মহিলা শিক্ষিকা নির্বাচন করেছি এবং মহিলা শিক্ষিকাদের তত্ত্বাবধানেই একবারে পেলে থেকে এসএসসি পর্যন্ত সব মেয়ে বাচ্চারা ম্যাডামদের কাছেই পড়ে। ওখানে পর্দাটাও রক্ষা হয় এবং বাচ্চারা পেলে থেকে মানে ছোটকাল থেকে তারা পর্দার প্রতি অভ্যস্ত হচ্ছে। এটা আমাকে ভালো একটা দিক। আর আপনার প্রশ্নের সাথে এটাও বলি যে বাচ্চাদেরকে আমি আমলের প্রতি অভ্যস্ত করার জন্য মেয়েদেরকে আমি এখানে 5 ওয়াক্ত নামাজ আমরা এখানে নিজেরা উপস্থিত থেকে পড়াই দেই, আমলি প্রশিক্ষণ দিই। হ্যাঁ, এবারে প্রত্যেক বৃহস্পতিবারে আমরা প্রতি সপ্তাহে 2 দিন আমাদের আপনার ভাষার উপরে প্র্যাকটিস হয়, ইংরেজির প্রশিক্ষণটা হয় আলাদাভাবে এবং অনেক আমলি তরবিয়তটা বলতে আমলি প্রশিক্ষণ এখানে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। SK Balshawari TV।